So hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা রয়েছি ইংলিশ মক টেস্টের পঞ্চম পর্বে। অর্থাৎ এর আগে আমরা 4টি পর্ব অলরেডি আলোচনা করে ফেলেছি। তুমি যদি সেগুলো এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আগে সেই ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা পঞ্চম পর্বে রয়েছি এবং এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো প্রত্যেকটি কিন্তু সিলেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। কাজেই সে কথা মাথায় রেখে এই ইন্টারেস্টিং কোশ্চেনগুলোর সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে আজকের ক্লাসটি তোমাদের কন্ডাক্ট করার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে বা এই মক টেস্টগুলো যারা আগে দিয়েছো তারা নিশ্চয়ই জানবে যে এই মক টেস্টগুলো দেওয়ার নিয়মটা কি। আর যারা নতুন তাদের জন্য বলবো, আমরা তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই মক টেস্টটা আয়োজন করেছি, যেখানে 12টা প্রশ্ন থাকবে, প্রোজ থেকে থাকবে 4টে, পোয়েট্রি থেকে থাকবে 4টে এবং প্লে থেকে থাকবে 4টে। ঠিক যেভাবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই ফরম্যাটে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা আজকের এই ক্লাসে পেয়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয় তুমি মাথায় রাখবে, এই মক টেস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে তোমাকে সঠিক উত্তরটি জানিয়ে দেওয়া হবে আজকের ক্লাসে। কিভাবে? প্রত্যেকটি প্রশ্ন আমি যখন তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেব এবং তারপরে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য হাতে সময় পাবে মাত্র 5 সেকেন্ড। ওই 5 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করবে এবং তারপর আমি সঠিক উত্তরটি ডিসপ্লে করে দেব স্ক্রিনে। এমনিভাবে 12টি প্রশ্নের মক টেস্টটি দেওয়ার পর আলটিমেট তুমি কত পাচ্ছ সেটা অনেস্টলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো শুরু করছি আজকের মক টেস্ট। ক্লাসটি মাইনিউটলি এবং অ্যাটেন্টিভলি করার চেষ্টা করো, আশা করি তোমার উপকারে আসবে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে কি রয়েছে আমরা দেখে নেব। চলে যাব আমরা প্রোজ থেকে প্রথম প্রশ্নে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ মক টেস্ট ফর ক্লাস 12, দশম শ্রেণীর জন্য ইংলিশ মক টেস্ট নেওয়ার আয়োজন করা হয়েছে। কাদের জন্য? বেসিক্যালি যারা এইচএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই মক টেস্টটি অত্যন্ত হেল্পফুল হবে। তো প্রোজ থেকে আমরা 4টে প্রশ্ন পড়ব, তার প্রথম প্রশ্নটি আমরা এখন পড়ে নেব। প্রথম প্রশ্নটি হচ্ছে, আফটার গেটিং অফ হার ডোর মিস্টার বেটস ফার্স্ট এন্টার্ড। 4টে অপশন এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। প্রথম অপশন রয়েছে কিচেন, অপশন বি তে রয়েছে রেয়ার অফ দ্য হাউস, অপশন সি তে রয়েছে ড্রয়িং রুম এবং অপশন ডি তে রয়েছে আ হল। সঠিক উত্তরটি চটপট করে নির্বাচন করো এবং সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য তোমরা সময় পাবে মাত্র 5 সেকেন্ড। টাইম স্টার্ট নাও। টাইম ওভার হয়ে গেছে। এবার সঠিক উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা যাচাই করে নাও তোমার উত্তরটা আমার উত্তরের সঙ্গে মিলল কিনা। সঠিক উত্তর হচ্ছে আ হল। অর্থাৎ আফটার গেটিং টু হার ডোর মিস্টার বেটস ফার্স্ট এন্টার্ড আ হল। প্রোজ থেকে আমরা প্রথম প্রশ্নটি করে ফেললাম। চলে যাব আমরা প্রোজ থেকে দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন আমাদের জন্য কি ওয়েট করছে আমরা দেখতে পাচ্ছি। প্রোজ থেকে দ্বিতীয় প্রশ্ন 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, দ্য হারমিট ওয়াজ। হারমিট কেমন ছিল? 4টে অপশন এখানে দেওয়া রয়েছে। অপশন এ তে রয়েছে ফ্রেইল অ্যান্ড উইক, অপশন বি তে রয়েছে হেলদি, অপশন সি তে রয়েছে বাকি এবং অপশন ডি তে রয়েছে স্ট্রং বুইল্ড। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। টাইম স্টার্ট নাও। পাঁচ সেকেন্ড সময় ওভার হয়ে গেছে। সঠিক উত্তরটি যারা দিতে পেরেছো তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, যারা দিতে পারোনি তারা সঠিক উত্তরটি জেনে নাও। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, অর্থাৎ অপশন এ এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাব আমরা প্রোজ থেকে তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছে? দ্য ম্যান ব্রোক ইনটু দ্য ন্যারেটরস। ম্যান ওই মানুষটি ব্রোক ইনটু দ্য ন্যারেটরস, ন্যারেটরের কি ভঙ্গ করে দিয়েছিল? 4টে অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশন হচ্ছে রিভারি, অপশন বি হচ্ছে ড্রিম, অপশন সি হচ্ছে কম্পার্টমেন্ট এবং অপশন ডি থটস।
অপশন এতে রিভারি রয়েছে। রিভারি কথার অর্থটা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে রিভারি কথার অর্থ হচ্ছে দিবা স্বপ্ন। ড্রিম কথার অর্থ হচ্ছে স্বপ্ন। কম্পার্টমেন্ট অর্থাৎ যে বগিটিতে ছিল সেই বগিটির কথা বলা হচ্ছে এখানে। এবং অপশন ডি হচ্ছে থটস, তার চিন্তাধারাকে ভেঙে দিয়েছিল। সঠিক উত্তর কোনটি হবে 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা যাচাই করে ফেলো। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে। প্রথম অপশন রিভারি, অপশন বি ড্রিম, অপশন সি কম্পার্টমেন্ট এবং অপশন ডি থটস। টাইম আপ হয়ে গেছে। এবার আমরা ডিসপ্লে করব এই প্রশ্নের সঠিক উত্তর। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রিভারি। দ্য ম্যান ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রিভারি। ওই মানুষটি ন্যারেটরের দিবা স্বপ্নকে ভঙ্গ করে দিয়েছিল। যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশনস। চলে যাব আমরা প্রশ্ন থেকে 4 নম্বর প্রশ্নে। আব্দুল কালামস ফাদার ওয়াকড ড্যাশ মাইলস হোম ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। অর্থাৎ আব্দুল কালামের বাবা বাড়ি থেকে কতটা পথ অতিক্রম করে তাদের কোকোনাট গ্রোভে যেত। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হচ্ছে 4, অপশন বি হচ্ছে 6, অপশন সি হচ্ছে 2 এবং অপশন ডি 14। অর্থাৎ কত মাইল রাস্তা অতিক্রম করে আব্দুল কালামের বাবা তাদের কোকোনাট গ্রোভে যেত। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমরা সময় পাবে মাত্র 5 সেকেন্ড। Time up. Abdul Kalam's father walked 4 miles home from the coconut grove. আব্দুল কালামের বাবা 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সকালবেলা তাদের কোকোনাট গ্রোভে যেত। এই উত্তরগুলো যেগুলো তোমরা এখান থেকে জানতে পারছো সেই উত্তরগুলো আজকে এখনই মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করো যাতে পরবর্তীকালে আর ভুল না হয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে বসে প্রশ্নটি লিখে তার নিচে সঠিক উত্তরটি লিখে নাও। কেননা এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষায় পড়বে। সো বি কেয়ারফুল, এই প্রশ্নগুলোকে কিন্তু একদমই হালকাভাবে নেবে না। আমরা প্রশ্ন থেকে অলরেডি 4টে প্রশ্ন আলোচনা করে ফেলেছি, অর্থাৎ তুমি 4 নম্বরের মক টেস্ট দিয়ে ফেলেছো। আর বাকি রইল 8 নম্বরের। চলে যাব আমরা পোয়েট্রি থেকে প্রথম প্রশ্নে। দেখা যাক আমাদের জন্য পোয়েট্রি থেকে কি প্রশ্ন ওয়েট করছে। পোয়েট্রি থেকে প্রথম যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটি হলো দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ডিমড means অপশন এ হচ্ছে the sun rays become scorching, অপশন বি হচ্ছে the sun rays diminish, অপশন সি হচ্ছে the sun rays fade এবং অপশন ডি হচ্ছে the sun rays hide। অনেকে আছো এই 4টে অপশনের মানেই কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারোনি। তো সেক্ষেত্রে তাদেরকে একটু বুঝিয়ে বলি। অপশন এ তে রয়েছে এখানে যে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে গোল্ড কমপ্লেক্সন ডিমড, এই কথাটার এই ফ্রেজটার অর্থ কি? অপশন এ হচ্ছে দ্য সান রেজ বিকাম, সূর্যালোকটা ক্রমশ স্কর্চিং মানে জ্বলন্ত হয়ে উঠছিল, খুব প্রখর বেগে কিরণ দিচ্ছিল, একদম যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল, এরকম একটা অবস্থাকে নির্দেশ করা হয়েছে এখানে। অপশন বি তে রয়েছে দ্য সান রেজ ডিমিনিশ। ডিমিনিশ কথার অর্থ হচ্ছে আস্তে আস্তে ঢলে পড়ছিল বা নিস্তেজ হয়ে পড়ছিল, কমে আসছিল, সূর্যালোকটা আস্তে আস্তে কমে আসছিল। অপশন সি তে রয়েছে দ্য সান রেজ ফেড, বিবর্ণ হয়ে পড়ছিল এবং অপশন ডি হচ্ছে দ্য সান রেজ হাইড। যারা কবিতাটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো বা সঠিকভাবে পড়েছো তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি জেনে থাকবে। প্রশ্নের উত্তরের জন্য আমরা প্রত্যেককে 5 সেকেন্ড সময় দিচ্ছি। সঠিক উত্তরটি খুব ভালোভাবে নির্বাচন করার চেষ্টা করো যেন ভুল না হয়। একবার আমার উত্তরটি ডিসপ্লে হয়ে গেলে তুমি যদি তোমার উত্তরের সঙ্গে আমার উত্তর না মেলে সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নম্বর মাইনাস হয়ে যাবে। তো অবশ্যই কেয়ারফুলি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমরা সময় দিচ্ছি মাত্র 5 সেকেন্ড। টাইম আপ হয়ে গেছে। পোয়েট্রি থেকে 1 নম্বর যে প্রশ্নটি ছিল দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ডিমড মিন্স, সঠিক উত্তর হচ্ছে দ্য সান রেজ ফেড, সূর্যালোক বিবর্ণ হয়ে পড়ছিল ক্রমশ। চলে যাব আমরা পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্নে। ক্লাসগুলো যাদের ভালো লাগছে তারা অবশ্যই এখন একটি লাইক করে দাও এবং অবশ্যই ক্লাসগুলো বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দাও। দেখে নেব পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। দ্য ট্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন। 4টে অপশন রয়েছে।
অপশন এ হচ্ছে দ্য আর্থ, অপশন বি দ্য আর্থস ক্রাস্ট, অপশন সি হচ্ছে দ্য আর্থস এক্সটেরিয়র। এক্সটেরিয়র কথার অর্থ হচ্ছে বহির্পৃষ্ঠে, অর্থাৎ এই যদি পৃথিবী হয় তার বহির্পৃষ্ঠের কথা বলা হচ্ছে। এবং অপশন ডি তে বলা হচ্ছে দ্য আর্থস ইন্টেরিয়র, অর্থাৎ এটা যদি পৃথিবী হয় তাহলে তার মধ্যভাগের কথা বলা হচ্ছে। তাহলে দ্য ট্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন, চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তোমরা 5 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলো। সময় শেষ, আমরা জেনে নেব সঠিক উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে দ্য আর্থস ক্রাস্ট। অর্থাৎ আজকে আমরা পোয়েট্রি থেকে অলরেডি দুটো প্রশ্ন করে ফেললাম। চলে যাব পোয়েট্রি থেকে আমরা 3 নম্বর প্রশ্নে। কি দেখা যাচ্ছে? অত্যন্ত সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো ইন্টারেস্টিং ভাবে করতে পারছো, তার জন্য প্রত্যেকে এখনো লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক দাও ক্লাসটিতে। তোমাদের জন্য প্রচন্ড পরিশ্রম করে কিন্তু এই ক্লাসগুলো মেক করতে হয়, সো অবশ্যই প্রত্যেকে কিন্তু একটি লাইক করে দাও যদি তোমার উপকারে এসে থাকে। চলে যাব আমরা পোয়েট্রি থেকে তৃতীয় প্রশ্নে। কি বলছে তৃতীয় প্রশ্ন? দ্য এক্সপ্রেশন from the mountain top streams the sun rays carries, এই যে এক্সপ্রেশনটা from the mountain top stream the sun rays carries, কি ক্যারি করছিল এক্সপ্রেশনের মাধ্যমে? অপশন এ তে রয়েছে an irony, অপশন বি a personification। পার্সোনিফিকেশন কথার অর্থ কি আমরা আসবো একটু পরে এই বিষয়ে। অপশন সি তে কি রয়েছে জেনে নেই, an illusion, এবং অপশন ডি তে রয়েছে a smile। দেখো পার্সোনিফিকেশন, যারা আমার কবিতার উপর থেকে ক্লাসগুলো দেখেছো তোমরা প্রত্যেকে জানবে যে পার্সোনিফিকেশন কাকে বলা হয়। ইন পোয়েট্রিক টার্ম, কবিতার ভাষায় যখন কোনো কবি বা লেখক কোনো নির্জীব বস্তুকে সজীব বস্তুর সঙ্গে তুলনা করেন তখন তাকে আমরা পার্সোনিফিকেশন করি। তোমরা ক্লাস 11 এ দ্য সিক্রোজ পড়েছিলে, সিক্রোজে গোলাপটাকে একটা মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তো গোলাপটাকে পার্সোনিফাই করা হয়েছে। তোমরা পড়েছো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেখানে লন্ডনের ব্রিজটাকে পার্সোনিফিকেশন করা হয়েছে। তো এই হচ্ছে পার্সোনিফিকেশন, তোমরা সকলে জেনে গেলে। তো এভাবে তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলের এই ক্লাসগুলো দেওয়ার আগে তোমরা অবশ্যই কবিতাগুলো ভালো করে পড়ো। যদি পড়া না হয়ে থাকে এখনো পর্যন্ত তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি কবিতার উপর থেকে বিস্তারিত মনোজ্ঞ আলোচনা করা আছে। সেই ক্লাসগুলো দেখার পর তোমরা যখন এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে তোমরা আরো বেশি বেশি ইন্টারেস্ট পাবে এই মক টেস্টগুলো দেওয়ার জন্য। তো এবার তোমরা চারটে অপশন এখানে দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটা তোমরা অবশ্যই দিয়ে ফেলো 5 সেকেন্ড সময়ের মধ্যে। প্রত্যেকের সময় আপ হয়ে গেছে। অপশন এ তে রয়েছিল an irony, অপশন বি হচ্ছে personification, an illusion and a smile। সঠিক উত্তর আমরা জেনে নেব a personification। একটু ভেঙে বুঝিয়ে দিই, the expression from the mountain top stream the sun's rays carries, অর্থাৎ asleep in the valley তে কি বলা হচ্ছে? অর্থাৎ রিমবোর্ড এখানে বলছেন যে ওই মাউন্টেন টপ স্ট্রিম গুলো অর্থাৎ ঝর্ণাটা ঠিক যেমন ভাবে বেয়ে আসছে, মেয়েরা যখন খোলা চুলে বসে থাকে তার মাথা বেয়ে পিঠ বয়ে যখন চুলের গোছাটা যেমনি ভাবে নেমে আসে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে, অর্থ রিমবোর্ড ঠিক সেরকম পার্সোনিফিকেশন করেছেন এই এক্সপ্রেশনের মাধ্যমে। চলে যাব আমরা পোয়েট্রি থেকে লাস্ট প্রশ্নে। লাস্ট প্রশ্ন কি রয়েছে? 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য বার্ডস ইন সামার, গ্রীষ্মকালে পাখিরা কেমন আচরণ করে? চারটে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যার অপশন এ তে রয়েছে ফ্লাই আন্ডার দ্য হট সান, সূর্যালোকের গরম সূর্যের নিচে তারা উড়তে থাকে, এবং অপশন বি তে রয়েছে হাইড ইন কুলিং ট্রিজ, তারা ঠান্ডা গাছের নিচে লুকায়, অপশন সি তে রয়েছে নেভার স্টপ সিঙ্গিং, তারা গান গাওয়া বন্ধ করে না, এবং অপশন ডি তে রয়েছে রেস্ট বিনিথ দ্য উইড, তারা ঝোপঝাড়ের নিচে লুকিয়ে থাকে বা বিশ্রাম নেয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? চটপট উত্তরটা দিয়ে ফেলার চেষ্টা করো। চারটে অপশন এখানে রয়েছে, সঠিক উত্তরটা আমরা এবার জেনে নেব।
সঠিক উত্তর হচ্ছে হাইড ইন কুলিং ট্রিজ, অর্থাৎ দ্য বার্ডস ইন সামার, গ্রীষ্মকালে পাখিরা কি করে, হাইড ইন কুলিং ট্রিজ। মনে থাকবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে মনে রাখবে যে গ্রীষ্মকালে পাখিরা কি করে, হাইড ইন কুলিং ট্রিজ। হলুদ মার্ক করা যে অপশনটি আমরা দিয়ে দিচ্ছি তোমাকে, তো এই অপশনটা অবশ্যই কোড করে ব্রেনের মধ্যে একদম স্ক্রিনশট নিয়ে নেবে। এর সঙ্গে যে তিনটে অপশন রয়েছে প্রত্যেক প্রশ্নে, এই তিনটে কিন্তু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তুমি এই অপশনটা কিন্তু কখনোই ভুলবে না। অর্থাৎ এই অপশনটা যখনই যেখানে দেখবে এই প্রশ্নের ক্ষেত্রে, তখনই কিন্তু অন্যদিকে যাই থাক তোমরা এই উত্তরটি দিয়ে দেবে, তোমরা সঠিক নাম্বার পেয়ে যাবে। তো এইভাবে তোমরা ক্লাসগুলো করো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে তোমাদের ক্লাস 12 এর জন্য সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করে থাকি ফ্রিতে। তো অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে এখনই তোমার সাবস্ক্রাইব লিস্টের মধ্যে অ্যাড করে নাও। চলে যাব আমরা প্লে থেকে প্রথম প্রশ্নে। প্লে থেকে প্রথম প্রশ্ন কি, নাতালায়া ইজ ইন হার, অর্থাৎ নাতালায়া তার বয়সের কোন পর্যায়ে ছিল। চারটে অপশন রয়েছে। অপশন এ হচ্ছে মিড 20s, অপশন বি মিড 40s, অপশন সি আর্লি 40s এবং অপশন ডি মিড 30s। তো তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে ফেলার চেষ্টা করো। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর 5 সেকেন্ড সময় পাবে, উত্তরটি দিয়ে ফেলার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে মিড 20s, নাতালায়া ইন হার মিড 20s। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে, নাতালায়া মেট লোমোভ ইন হার। এখানে চারটে ড্রেসের কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অপশন এতে রয়েছে গাউন, অপশন বিতে রয়েছে লেস ড্রেস, অপশন সিতে রয়েছে নেগলিগি এবং অপশন ডিতে রয়েছে টিউনিক। এখন তোমরা বলতে পারো এই চারটে আবার কোন ধরনের পোশাক, আমি তোমাদেরকে প্রত্যেকটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। অপশন এতে রয়েছে গাউন। গাউন কথার অর্থ হচ্ছে তোমরা অনেকে জানো, আলখেল্লা জাতীয় একটি পোশাক যেটা মেয়েরা পরে। এবার অপশন বিতে রয়েছে লেস ড্রেস, অর্থাৎ জরি লাগানো যে জামাগুলো হয়ে থাকে সেই জামাগুলোকে কিন্তু লেস ড্রেস বলা হয়ে থাকে। এবং অপশন সিতে রয়েছে নেগলিগি। নেগলিগি কথার অর্থ কি, মেয়েরা বাড়িতে যে সমস্ত ঢিলাঢালা পোশাকগুলো পরে থাকে সেই ধরনের পোশাকগুলোকে আমরা নেগলিগি বলবো। এবং অপশন ডিতে রয়েছে টিউনিক। টিউনিক কথার অর্থ কি, তোমরা অনেক সময় ফ্রক দেখবে, ফ্রকগুলো হাঁটু অবধি হয়ে থাকে কিন্তু লং নয়। হাঁটু অবধি যে সমস্ত ফ্রকগুলো হয়ে থাকে মেয়েরা পরিধান করে, অর্থাৎ দেখতে অনেকটা নাইটির মতো কিন্তু হাঁটু অবধি। এবং প্রাচীনকালে গ্রিস এবং রোমানরা এই ধরনের পোশাক পরিধান করত। এটা সাধারণত হাতা কাটা হয়ে থাকে এবং হাঁটু অবধি লেন্থ হয়ে থাকে। তো এরকম শর্ট টাইপের ড্রেসগুলোকে আমরা টিউনিক বলবো। তাহলে নাতালায়া মেট লোমোভ ইন হার, নাতালায়া লোমোভের সঙ্গে দেখা করেছিল কেমন পোশাক পরে। চারটে অপশন রয়েছে। অপশন এতে রয়েছে গাউন, লেস ড্রেস, নিগলিগি এবং টিউনিক। সঠিক উত্তরটি অবশ্যই দিয়ে ফেলার চেষ্টা করো চটপট। তো এবার আমরা জেনে নেব সঠিক উত্তরটি। নাতালায়া মেট লোমোভ ইন হার গাউন। হ্যাঁ, অবশ্যই প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো অবশ্যই গাউন পরে দেখা করতে গিয়েছিল নাতালায়া। তাহলে নাতালায়ার ড্রেস সম্পর্কে তোমরা জানতে পারলে, নাতালায়া গাউন পরে লোমোভের সঙ্গে মিট করতে গিয়েছিল। চলে যাব আমরা প্লে থেকে এবার তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলছে, স্টুডেন্ট বলছে এখানে লোমোভ ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ। তো এখানে বলা হচ্ছে লোমোভ ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ। এই যে ইনহেরিটেড, ইনহেরিটেড কথার অর্থ কি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। মনে থাকবে পিতৃপুরুষের দেওয়া সম্পত্তি। অর্থাৎ বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি যেমন পুত্রের উপরে বর্তিত হয়, তো ঠিক সেরকম এই যে সম্পত্তিটা, এটাকে বলা হয় ইনহেরিটেড প্রপার্টি, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। তো এক্ষেত্রে লোমোভ ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ, কার কাছ থেকে ইনহেরিট করেছিল লোমোভ, বা কার কাছ থেকে পেয়েছিল। চারটে অপশন এখানে রয়েছে। প্রথম অপশন হচ্ছে প্যারেন্টস, অপশন বি হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস, অপশন সি হচ্ছে লেট আন্ট অ্যান্ড হার
ব্রাদার এবং অপশন ডি হচ্ছে লেট আন্ট অ্যান্ড হার হাজবেন্ড। উত্তরটি তোমরা দিয়ে ফেলার চেষ্টা করো, তারপর আমি চট করে তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। 5 সেকেন্ড সময় উত্তর দাও। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে লেট আন্ট অ্যান্ড হার হাজবেন্ড, অর্থাৎ তার মৃত আন্ট এবং তার হাজবেন্ডের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লোমভ ইনহেরিট হিজ প্রপার্টি, তার সেই প্রপার্টি গুলো সে পেয়েছিল। এবার চলে যাব আমরা প্লে থেকে সর্বশেষ প্রশ্নে এবং সঙ্গে সঙ্গে আমাদের এই মক টেস্টের সর্বশেষ প্রশ্নে। চলো সেই প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নেব। প্রশ্নটি হচ্ছে দ্য এরিয়া অকুপাইড বাই অক্সেন মিডোজ ওয়াজ, বলছে দ্য এরিয়া অকুপাইড, অকুপাইড কথার অর্থ হচ্ছে অধিকৃত, বাই অক্সেন মিডোজ ওয়াজ, এই যে অধিকৃত অক্সেন মিডোজের অধিকৃত যে এলাকাটা, সেই এলাকাটা কতটা ছিল। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে। অপশন এ হচ্ছে 5 ডিজিয়াটেন্স, অপশন বি হচ্ছে 10 ডিজিয়াটেন্স, অপশন সি হচ্ছে 15 ডিজিয়াটেন্স এবং অপশন ডি হচ্ছে 2 ডিজিয়াটেন্স। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা দিয়ে ফেলার চেষ্টা করো 5 সেকেন্ড সময়ের মধ্যে। দ্য এরিয়া অকুপাইড বাই অক্সেন মিডোজ, অক্সেন মিডোজের অধিকৃত সম্পত্তি কতটা ছিল। সঠিক উত্তর হচ্ছে 5 ডিজিয়াটেন্স, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ডিজিয়াটেন্স এটা আসলে কি। 5 ডিজিয়াটেন্স, এই যে টার্ম ডিজিয়াটেন্স, এর অর্থ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইজ অ্যান আর্কেইক ল্যান্ড মেজারমেন্ট। আর্কেইক ল্যান্ড মেজারমেন্টে এই শব্দটাকে ডিজিয়াটেন্স বলা হয়ে থাকে। আমরা যেমন স্কয়ার মিটার, ফিট, ইয়ার্ড এরকম আমরা যে মেজারমেন্ট করে থাকি, একক, পরিমাপ করার একক, তো ডিজিয়াটেন্স হচ্ছে রাশিয়ার একটা পরিমাপ করার একক। তো এই ডিজিয়াটেন্স মানে কতটা এলাকা, সেক্ষেত্রে তোমাকে বলবো 1 ডিজিয়াটেন্স ইজ ইকুয়াল টু 10926, অর্থাৎ 10,926 স্কয়ার মিটার। আমরা সকলে স্কয়ার মিটার জানি, তো সেই স্কয়ার মিটার হচ্ছে 10,926 স্কয়ার মিটারে 1 ডিজিয়াটেন্স হয়। তো এখানে অক্সেন মিডোজের অকুপাইড এরিয়া ছিল 5 ডিজিয়াটেন্স, অর্থাৎ 10,926 স্কয়ার মিটার ইনটু যদি 5 করা হয় তাহলে যত স্কয়ার মিটার হবে সেই পরিমাণ এলাকাটাকে 5 ডিজিয়াটেন্স এলাকা বলা হয়। তো সেই পরিমাণ এলাকা কিন্তু অকুপাইড, অধিকৃত ছিল বাই অক্সেন মিডোজ, অক্সেন মিডোজের দ্বারা। তাহলে তোমরা এই যে ডিজিয়াটেন্স শব্দের সঙ্গে পরিচিত হলে, এবং আমি শিওর যে তোমরা এর আগে এই ডিজিয়াটেন্স শব্দটি এভাবে তোমাকে কেউ ক্লিয়ার করে ভেঙে বুঝিয়ে দেয়নি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে তোমরা অতি অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এখনো যদি আমাদের চ্যানেলের একজন সদস্য না হয়ে থাকো তাহলে অতি অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী মক টেস্টগুলোতে তুমি অ্যাটেন্ড করতে পারো। এছাড়া তোমাদেরকে বলি যে এই মক টেস্টের আগে আমরা অলরেডি 4টি পর্ব আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেগুলো দেখার জন্য ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে তোমরা প্লেলিস্টে চলে যেতে পারবে। সেই প্লেলিস্ট থেকে সমস্ত মক টেস্টগুলো একে একে দিয়ে ফেলো। প্রত্যেকটি মক টেস্ট কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মক টেস্টে 12টি প্রশ্ন রয়েছে। এমনিভাবে সমস্ত মক টেস্ট তুমি যখন দিয়ে ফেলবে, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক কিন্তু তুমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো ক্লাসটি এখনই শেয়ার করে তোমার কন্ট্যাক্ট লিস্টে যে কজন বন্ধু রয়েছে তাদেরকে সেন্ড করো, এবং তাদেরকেও এই গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজে অ্যাটেন্ড করার সুযোগ তৈরি করে দাও। দেখা হচ্ছে ঠিক পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং সদা সর্বদা দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।